উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত হঠাৎ দেখা। আমার এক বৌদির বাড়িতে রেখা নামে একটি মেয়ে রান্নার কাজ করত। মেয়েটি বেশ চটপটে, রান্নাও মোটামুটি ভালোই করে, তাছাড়া বেশ নির্ভরযোগ্য। বৌদিদের বাড়িতে মাছের টুকরা কোনোদিন বেড়ালে খেয়ে যায় না, দুধের কড়া হঠাৎ উল্টে যায় না, খুচরো পয়সাও যখন তখন হারায় না। রেখার উপর বাড়ির দেখাশোনার ভার দিয়ে বৌদিরা নিশ্চিন্তে 2-3 দিন বাড়ির বাইরে বেরিয়ে আসে। আজকাল বাড়ির দাসী বা রাঁধুনির নাম আর খেন্তি, পাঁচির মা কিংবা নীরবালা ধরনের হয় না। তাদের নাম শান্তি, সন্ধ্যা, রেখা, রমলা ধরনের প্রায় সিনেমার হিরোইনদের মতোই। অনেক বাড়ির চাকরের নাম হয় সুনীল, শক্তি বা তারাপদ। ওই রেখার স্বামীর নাম অবশ্য ভবসিন্ধু। রেখা সম্ভবত তার দ্বিতীয় পক্ষের স্ত্রী, কারণ লোকটির বয়স যথেষ্ট বেশি। মুখে অল্প অল্প দাড়ি, গেরুয়া রঙের ধুতি পরে। প্রত্যেক মাসের ঠিক 1 তারিখেই লোকটি বৌদির বাড়ির দরজার সামনে সিঁড়িতে এসে বসে থাকে। টিনের বাটিতে মুড়ি এবং হাতলঙ্কা ভাঙ্গা কাপে চা দেওয়া হয় তাকে ভিতর থেকে। বেশ কয়েকদিন আমিও লোকটিকে দেখেছি। যে কোনো কারণেই হোক, লোকটিকে দেখলেই আমার খুব রাগ হতো। লোকটা নিজের বউয়ের রোজগারের পয়সা হাতিয়ে নেবার জন্য ঠিক প্রত্যেক মাসের 1 তারিখে এসে হাজির হয়, লোভীর মতন মুখ নিয়ে। স্বামীর রোজগারে স্ত্রীদের সংসার চালানোর ব্যাপারটা স্বাভাবিক, কিন্তু স্ত্রীর রোজগারে স্বামীর সংসার চালানোটা আমরা এখনও ঠিক মতন মেনে নিতে পারিনি। রেখা সারা মাস পরের বাড়িতে খাটে, আর তার স্বামী সারা মাস গায়ে ফু দিয়ে বেড়ায়, আর মাস পয়লায় ছুটে আসে টাকার লোভে। ব্যাপারটা ভাবলেই গা কিটকিট করে। সব ধর্মের বিয়ের মন্ত্রেই আছে স্বামী স্ত্রীর ভরণ পোষণ করবে। তা যদি না পারে, তাহলে লোকটা বিয়ে করেছে কেন? বৌদি রেখাকে জিজ্ঞেস করেছিল, তোমার স্বামী গ্রামে কি করে? কাজ টাজ করে না? স্বামীর প্রসঙ্গ উঠলেই রেখা লজ্জা পায়, মুখখানা অন্যদিকে ঘুরিয়ে বালিকার মতো হাসে। যদিও বছরে কদিনই বা সে স্বামীর সঙ্গ পায়। যাই হোক, তার স্বামী একটু সাধু প্রকৃতির। আগে প্রায়ই সে এদিক ওদিক চলে যেত, এখন তবু কয়েক বছর সে বাড়িতেই স্থায়ী হয়ে আছে। সেটাই রেখার পরম সৌভাগ্য। নিজেদের জমি জায়গা সব বেহাত হয়ে গেছে, পরের জমিতে দিনমজুর করতে তার মনে বাধে। সে এখন সাপের বিষের টোটকা আর ভূত ঝাড়ার মন্ত্র দিয়ে কখনো কখনো 2-4 টাকা রোজগার করে মাত্র। ওদের একটি 8-9 বছরের মেয়ে আছে, সে থাকে বাবার কাছেই। দ্রব্যমূল্যের বৃদ্ধির সঙ্গে সঙ্গে অফিসের বাবুদের ডিয়ারনেস অ্যালায়েন্স কিছুটা অন্তত বাড়ে, কিন্তু ঝি চাকরদের মাইনের বাড়ার কোনো নিয়ম নেই বছর ইনক্রিমেন্ট কিংবা পুজোর বোনাস। দামি স্যুট আর গলায় টাই বেঁধে মুখে ফরফরে ইংরেজি বলা যে বাবুটি রোজ অফিসে যান, তিনিও যে আসলে চাকরি করেন সেটা ভুলে যান। নিজেকে চাকর না ভেবে তিনি বাড়ির চাকরকেই ভাবেন চাকর। এই রকম করেই চলে আসছে। গত 3-4 বছরের মূল্যবৃদ্ধির ছাপ পড়েছে রেখার স্বামীর ভবসিন্ধুর উপর। লোকটা আরও রোগাটে হয়ে গেছে, চুপসে গেছে গাল, পরনের গেরুয়া ধুতিটি শতছিন্ন। আগে সে মুখ ফুটে কিছু চাইতো না, এখন সে সিঁড়িতে বসে চা আর মুড়ি শেষ করার পর খুব নিরীহ গলায় বলে, আর একটু চা হবে? বোধহয় মাসে একবারই সে চায়ের স্বাদ পায়। সারা বছরে রেখা ছুটি প্রায় নেয়ই না। কখনো 7 দিনের ছুটি নিয়ে দেশে গেলে 3 দিনের মধ্যেই ফিরে আসে। বুঝতে পারি কারণটা। বাবুদের বাড়িতে তারা দুবেলার খাওয়াটা অন্তত বাধা। দেশে থাকলে তার সামান্য রোজগারের টাকা তার নিজের খাদ্যের জন্য খরচ করতে হয় যে। একবার রেখা দেশ থেকে ফিরে এসে বৌদিকে অনুরোধ করলো তার স্বামীর জন্য একটা কাজ খুঁজে দিতে। বুঝলাম ওরা একেবারে অভাবের শেষ সীমানায় এসে পৌঁছেছে। রেখার সন্ন্যাসী স্বভাবের স্বামীও এখন খিদের জ্বালায় অহংকার ছাড়তে বাধ্য। আমাদেরই এক চেনাশোনা বাড়িতে ভবসিন্ধুর কাজ খুঁজে দেওয়া হলো। 2-4 দিনের মাইনে নিল ভবসিন্ধু। খবর পেলাম তার মনিবরা তার উপর মোটামুটি সন্তুষ্ট। যদিও কাজ সে ভালো করে না, হাঁটাচলা করে আস্তে আস্তে, কিন্তু লোকটি নরম সরম প্রকৃতির, সব কথা মন দিয়ে শোনে এবং অসৎ নয়। সে বাড়িতেও
বেড়ালে মাছ ভাজা খেয়ে যায় না, দুধের কড়াইও উল্টায় না। রেখার সঙ্গে তার স্বামীর এখন ঘন ঘন দেখা হয়। এই ব্যাপারটাতে আমরা সবাই স্বস্তি বোধ করি। কয়েকদিন বাদে দেখি বৌদিদের বাড়ির দরজার সামনের সিঁড়িতে একটি 8-9 বছরের মেয়ে বসে আছে। মলিন, ছেঁড়া ফ্রক পরা, অসম্ভব ভীতু ভীতু মুখ। শুনলাম সে রেখার মেয়ে। সে আবার একটা সমস্যা সৃষ্টি করেছে। বাবা মা দুজনেই কাজ করতে চলে আসায় সে বাড়িতে একলা থাকতে পারে না। 24 পরগনার কোনো সুদূর প্রান্ত থেকে মেয়েটি একলা ট্রেনে চেপে বিনা টিকিটে চলে আসে। সিঁড়িতে বসে কাঁদে। একে নিয়ে এখন কি করা হবে? আমার মা বৌদিরা খুব চিন্তায় পড়ে যান। ওইটুকু মেয়েকে দিয়ে কোনো বাড়ির কাজ করানো এমনটা অমানবিক ব্যাপার। আমার মা বৌদির তাতে ঘোর আপত্তি। এমনি তাকে বাড়িতে রেখে দেওয়া যায় বটে, কিন্তু তার জায়গাই বা কোথায়? সারাদিন রান্নাবান্না করার পর রেখা রাত্রে রান্নাঘরেই ঘুমোয়। মেয়েটা সারাদিন থাকবে কোথায়? তাছাড়া আর একটা অসুবিধাও আছে। ভবসিন্ধুর গ্রামের বাড়িতে যদি একজনও কেউ না থাকে, তাহলে দুদিনেই সে বাড়িটি লোপাট হয়ে যাবে। আত্মীয় স্বজনরাই খুলে নিয়ে যাবে জানলা দরজা। রেখা আর ভবসিন্ধু প্রথম প্রথম মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে তারপর ধমক দিয়ে ফেরত পাঠিয়ে দেয়। তবু মেয়েটি হঠাৎ হঠাৎ চলে আসে। ওইটুকু মেয়ে কী করে রাত্রিবেলাতে একটা বাড়িতে একা একা থাকবে, সেটা সেটা আমরাও কেউ বুঝে উঠতে পারি না। 2.5 মাস সার্থকভাবে কাজ করার পর ভবসিন্ধু 3 দিনের ছুটি চাইল। সেই সঙ্গে রেখাকেও সে সঙ্গে নিয়ে যেতে চায়। দুজনে গিয়ে গ্রামের বাড়ি এবং মেয়েটার কিছু একটা পাকাপাকি ব্যবস্থা করে দিয়ে আসবে। মেয়ে রোজ খেতে যায় তার মামার বাড়িতে, সেখানেও দিয়ে আসতে হবে টাকা পয়সা। 2 বাড়ি থেকে এই ছুটি মঞ্জুর করা হলো। 2.5 মাস বাবুদের বাড়িতে ভালো মন্দ খেয়ে ভবসিন্ধু এখন স্বাস্থ্য আবার ফিরেছে। তাদের স্বামী স্ত্রীকে এখন বেশ সুখী সুখী দেখায়। যাবার আগে রেখা আমার বৌদির কাছে একটা বিনীত আবেদন জানালো। যদি তাদের 200 টাকা অগ্রিম দেওয়া হয়, তাহলে তাদের মহা উপকার হবে। তারা স্বামী স্ত্রীতে এই কদিনে 150 টাকা জমিয়েছে। তাদের একটা 3 বিঘার ধানি জমি বন্ধক দেওয়া আছে 300 টাকায়। সেই জমিটা এখন ছাড়াতে না পারলে একেবারেই গোল্লায় যাবে। ওই 200 টাকা তাদের স্বামী স্ত্রীর মাইনে থেকে মাসে মাসে কেটে নেওয়া হবে। রেখা আমার বৌদির পায়ে হাত দিয়ে সজল নয়নে বলল, বৌদি, আমাদের এই উপকারটা করুন। আমরা সারা জীবন আপনার পা ধোয়া জল খাব। আমার বৌদি একটু দয়ালু প্রকৃতির, অল্প কথায় রাজি হয়ে গেলেন। তবু একটা সন্দেহ মনে উকি দিতে লাগলো, ওরা যদি আর না ফেরে। রেখা আমার মায়ের পা ছুঁয়ে বলল, আমি ভগবানের নামে দিব্যি করে বলছি মা, ঠিক 4 দিনের মাথায় ফিরে আসব। ভোরের ট্রেনে এসে রোববার সকালে আপনাদের আমি চা বানিয়ে দেব। সেই রবিবার পেরিয়ে একটা রবিবার ঘুরে এলো, কিন্তু রেখা আর ভবসুন্দরও ফিরে এলো না। বৌদি মনে একটা দারুণ আঘাত পেলেন। দুঃখ থেকে জ্বলে উঠল রাগ। বৌদি বললেন, পুলিশ দিয়ে ওদের আমি ঠিক ধরিয়ে আনবো, ওদের জেল খাটাবো। শুধু 200 টাকার জন্যই নয়, ওরা যে বিশ্বাস ভঙ্গ করেছে, এটাই বৌদির সাংঘাতিক লেগেছে। তাহলে কি কখনো মানুষের আর বিশ্বাস করা যাবে না? বৌদির রাগে একেবারে গনগন করছেন। একটা কিছু ব্যবস্থা নিতেই হয়। আমার দাদা উদাসীন প্রকৃতির মানুষ, বাড়ির ঝি চাকরদের ব্যাপার নিয়ে কোনো দিন মাথা ঘামান না। সব শুনে টুনে তিনিও বই থেকে চোখ না তুলে বাঁ হাতের ঝাঁকুনি দিতে দিতে বললেন, ওসব আমি জানি না, ওসব আমি জানি না। অগত্যা আমার উপরই তদন্তের ভার পড়ল। ভবসিন্ধুদের গ্রামের নামটা শুধু জানা, সেটা কোথায় তা কেউ জানে না। বোধহয় ক্যানিংয়ের কাছাকাছি কোথাও। আমি চতুর্দিকে টোটো করে ঘুরে বেড়াই। আমার পক্ষে একটা গ্রাম খুঁজে বের করা এমন কিছু শক্ত নয়। একদিন সকালে ক্যানিংয়ের ট্রেনে চড়ে বসলাম। ট্রেনের জানলার ধারে বসে আমি ভাবতে লাগলাম, ওদের না ফেরার কারণটা কি হতে পারে। রেখা আর ভবসিন্ধু দুজনেই বেশ সৎ, কোনোদিন চুরিচামারি করেনি। সামান্য 200 টাকার লোভে তারা সামলাতে পারল না। ভবসিন্ধু না হয় আগে চাকরি করেনি, কিন্তু রেখা তার এতদিনের চাকরিটা এমনি করে হারাবে? কি লাভ এতে? হয়তো এমনও হতে পারে 300 টাকা দিয়ে জমিটা ছাড়িয়ে ওদের মাথায় অন্য একটা চিন্তা এসেছে। আজকাল 3 বিঘা জমিতে একটু পরিশ্রম আর যত্ন করলেই অন্তত 45 মণ ধান পাবার কথা। সেই ধান ওদের সারা বছর চলে যেতে পারে। ওরা স্বামী স্ত্রীতে নিশ্চয়ই ভেবেছে পরের বাড়িতে
চাকর রাঁধুনি থাকার বদলে ওরা আবার চাষি হবে। ওরা থাকবে নিজেদের বাড়িতে, গড়ে তুলবে নিজেদের সংসার, ছোট্ট মেয়েটি সঙ্গে পাবে মা বাবার। এই তো স্বাভাবিক জীবন, অথচ যেন স্বপ্ন। সেই স্বপ্নও চোখের সামনে এলো সামান্য 200 টাকার গ্লানি, এমন আর কি। হয়তো ওরা প্রতিজ্ঞা করে রেখেছে 1 বছর বা 2 বছর বা যতদিনই বাদেই হোক বৌদির কাছে গিয়ে ওরা সেই টাকা ফেরত দিয়ে আসবে। যদি আমি গিয়ে ওদের এই অবস্থায় দেখি তাহলে নিশ্চিত ওদের ফিরে আসতে বলবো না। ক্যানিংয়ের কাছে সেই গ্রাম আর ভবসুন্দর সাপই এর বাড়ি খুঁজে বের করতে আমার বিশেষ কষ্ট পেতে। একটা ময়লা ডোবার পাশ দিয়ে অতি সরু রাস্তা, তার দুপাশে খান চারপাশ, বাড়ির মধ্যে একটি ভবসিন্দুর। বাড়ি মানে একটাই খড়ের ঘর, ছোট্ট উঠোন, তারই মধ্যে বেগুন আর লঙ্কা চাষ হয়েছে। বাড়ির সামনে কিছু কলাপাতা পড়ে আছে, মনে হয় 2-1 দিন আগে এ বাড়িতে অনেক লোক খেয়েছে। ভবসিন্ধু আর রেখা দুজনেই উঠোনে ছিল। ঘরের দাওয়ায় বসা আরও 2-4টি গ্রাম্য বুড়ো। কিসের জন্য একটা তুমুল আলোচনা চলছিল, তার মধ্যে আমি একটা উৎপাতের মতো এসে হাজির হলাম। আমাকে দেখে রেখাই ভয় পেয়ে গেল। একটা কথাও না বলে সে আত্মরক্ষা করার জন্য ছুটে চলে গেল ঘরের মধ্যে। ভবসিন্ধুর মুখখানা ফ্যাকাশে হয়ে গেছে, স্থির হয়ে দাঁড়িয়ে রইল একই জায়গায়। আমার মাথা ছাড়িয়ে উঁকি মেরে দেখবার চেষ্টা করল পিছনে আরও লোকজন এসেছে কিনা। ওর ভয় ভাঙাবার জন্য আমি বসলাম। তারপর বললাম, তোমাদের অসুখ বিসুখ হয়েছে কিনা সেই খবর নিতে এলাম। মা পাঠিয়ে দিলেন। আচমকা ভবসিন্ধু হাউমাউ করে কেঁদে ওঠে। একসঙ্গে অনেক কথা বলতে লাগলো, সব কথার মানেই বোঝা যায় না। অতি কষ্টে এইটুকু উদ্ধার করলাম, সে আজই যাচ্ছিল আমাদের খবর নিতে। তাদের অনেক বিপদ হয়ে গেছে এই কদিনে। মেয়েটার অসুখ, তারপর রেখাকে আবার ভূতে ধরেছিল, তার জন্য খরচপত্র করতে হলো। আমার যদি বিশ্বাস না হয় তো আমি ওই গ্রাম্য বুড়োদের জিজ্ঞেস করতে পারি ইত্যাদি। ভবসিন্ধুর হাঁক ডাকে রেখা বেরিয়ে এলো ঘর থেকে। আমাকে প্রণাম করার জন্য এগিয়ে এসে টাস করে পড়ে গেল মাটিতে। গো গো শব্দ করতে লাগলো, যেন এখনও তাকে ভূতে ধরে আছে। একটু পরে আমি ভবসিন্ধুকে জিজ্ঞাসা করলাম, জমিটা ছাড়ানো হয়েছে? সে আবার কেঁদে ফেলল, বলল, না বাবু, হলো নি। জমি আমার ভাগ্যে নেই, টাকা পয়সা সব বেড়ে গেল। যেমন কপাল করে এসি, আবার সর্বশান্ত। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। হাই স্বপ্ন! আমি ভেবেছিলাম ওরা ঝি চাকরের কাজ ছেড়ে আবার চাষি হবে। রেখাকে ভূতে ধরেছে ঠিকই, তবে একটা ভূত নয়, 5টা ভূত। 5 ভূতে। সকালবেলা খবরের কাগজ সহযোগে চা টোস্ট নিয়ে বসেছি টেবিলে। হঠাৎ একসময় বাইরের বারান্দায় দুটো চড়ুই পাখির ব্যাকুল ডাক শুনতে পেলাম। আমি ছাড়া এই ডাক আর কেউ শুনতে পায় না। বাড়ির অন্যান্যরা নিজেদের কাজে ব্যস্ত। চড়ুই পাখির ডাক শোনার সময় কারো নেই। আমি কান খাড়া করে রইলাম, যদিও চোখটা খবরের কাগজের দিকে, কিন্তু মনোযোগ বাইরে। চড়ুই পাখি দুটি অবিশ্রান্ত ডেকে চলেছে। তার মাঝখান থেকে ভেসে এলো একটা কাকের গম্ভীর মোটা ডাক। এবার বুঝতে পারলাম, উঠে এলাম বাইরে। চড়ুই পাখি দুটোর উপরের দিকে মুখ তুলে আরও জোরে চেঁচাতে লাগলো। আমি বারান্দার উপরের দিকে দেখলাম, গুলগুলির কাছে একটা কাক এসে বসেছে। ভিতরে ঠোঁট গুলিয়ে বিশ্রীভাবে ডাকছে। গুলগুলিটার মধ্যেই চড়ুই পাখির বাসা। কাকটা এসেছে বাচ্চা চুরি করতে। হাত উঁচু করে হুসুস শব্দ করলাম। কাকটা রক্ত চোখে আমার দিকে তাকালো, ঠিক জলদস্যুর মতো চেহারা তার। আমি 2-4 বার কাকটার দিকে কাল্পনিক ইট ছুঁড়ে মারবার ভঙ্গি করতে কাকটার নেহাত তাচ্ছিলের সঙ্গে উড়ে গিয়ে খুব কাছেই একটা বিজলি দণ্ডের উপর বসলো। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো আমাকে। চড়ুই পাখি দুটো তাদের বাসায় উড়ে গিয়ে অন্যরকম স্বরে ডাকতে লাগলো। আমি ফিরে এলাম ঘরের মধ্যে। খাবার ও খবরের কাগজ যেই একটু মনোসংযোগ করেছি, আবার বাইরে থেকে ভেসে এলো চড়ুই পাখির বিপন্ন ডাক। ফের উঠে এলাম বাইরে। কাকটা আবার গুলগুলির কাছে এসে বসেছে, ঠোঁট দিয়ে ভিতরে খোঁচাচ্ছে। যতই রাগ হোক, কাককে মারা যায় না। কাক মারা যে কত বিপজ্জনক তা সবাই জানে। সুতরাং ঘর থেকে একটা পাউরুটির টুকরো ছিঁড়ে
ফেলতে লাগলাম রাস্তায়। কাকটা এবার সেদিকে উড়ে এলো। চড়ুই পাখি দুটো ডাকতে লাগলো টিটি করে। আমি মোটমাট 3টে পাখির ভাষা জানি, চড়ুই, কাক আর শালিক। প্রায় প্রত্যেক দিন সকালেই আমার কিছুটা সময় এদের নিয়ে কাটে। মানুষের সঙ্গে কয়েকটা পশু পাখি খুব ঘনিষ্ঠভাবে মিশে আছে। পশুর মধ্যে যেমন বিড়াল আর কুকুর। বইতে পড়েছি প্রাগৈতিহাসিক আমলে মানুষ যখন জঙ্গলের বড় বড় হিংস্র প্রাণীর সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে ঘাস বনে আশ্রয় নিয়েছিল, সেই সময় থেকেই কুকুর তার সঙ্গী হয়। কুকুর আসলে নেকড়ে জাতীয় প্রাণী। মানুষ তার আগ পর্যন্ত অন্যান্য বাদরদের মতো ছিল নিরামিষী। ঘাস বনে এসে বাধ্য হয়ে তাকে আমিষ খেতে হয়। সেখানে হরিণ, শুয়োর, খরগোশ সহজে মেরে খাওয়া যায় বলে নেকড়েও ঘাস বনের প্রাণী, কিন্তু মানুষ এসে তাদের শিকারের ভাগ বসাবার পর সে বেচারা কিছুদিন চুরি চেঁচড়ামির চেষ্টা করলো। তারপর বুদ্ধিমানের মতো বশ্যতা স্বীকার করে নিল। তারা হয়ে গেল মানুষেরই শিকারের সঙ্গী। নিজেরা খাওয়ার পর মানুষ যে এঁটো আটা হাড় ছুঁড়ে ফেলে দেয় তাই খেয়ে তারা সন্তুষ্ট হয়। মানুষ যখন সভ্য হলো, শিকারের অভ্যেস কমে গেল, তখনও এই নেকড়ে জাতীয় প্রাণীটি মানুষের সঙ্গ ছাড়ল না। বাৎসল্য, অপুত্রকের নিঃসঙ্গতা আর অপরের প্রতি হুকুম করার লোভ, মানুষের এই 3টি দুর্বলতার সুযোগ নিয়ে কুকুর নিরাপদ স্থান পেয়ে গেল মানুষের বাড়ির আশেপাশে। বিরাট আকারের কুকুরের গলায় শিকল বেঁধে যারা সকালবেলা বেড়াতে যায়, মনস্তাত্ত্বিকদের মতে তারা আসলে অপরের উপর প্রভুত্ব করার শখটা সেই সুযোগে মিটিয়ে নেয়। এত হাজার হাজার বছরের সংঘর্ষেও মানুষ কিন্তু কুকুরের ভাষা শিখতে পারেনি, বরং কুকুরই অনেকটা মানুষের ভাষা শিখে নিয়েছে। বিশেষত ইংরেজি ভাষা শেখার ব্যাপারে তাদের বেশ একটা ঝোঁক আছে। সাহেবের চাকরের মতন কুকুর হুকুম শুনলেই মাটিতে গড়াগড়ি দেয়, পায়ে এসে মুখ ঘষে এবং রাত জেগে ঘেউ ঘেউ করে। বিড়াল কি করে মানুষের কাছাকাছি এসেছে আমি জানি না। বিড়ালও মানুষের বাৎসল্যের সুযোগ নেয়, কিন্তু লক্ষ্য করে দেখেছি বিড়ালের প্রতি মেয়েদেরই দুর্বলতা বেশি, পুরুষদের খুব কম। পুরুষের দুর্বলতা না থাকার কারণ বোধহয় এই বিড়ালের নরম ও দুর্বল প্রাণী। তার উপর হুকুম ফলিয়ে ঠিক স্বাদ মেটে না। ইঁদুর আর সুসো মানুষের কাছাকাছি থাকে বটে, কিন্তু মানুষ এদের পছন্দ করেনি কোনোদিন। তবু যে এত হাজার হাজার বছর ধরে এরা টিকে আছে সেটাই আশ্চর্য। ভারতের সব ইঁদুর মেরে ফেলতে পারলে নাকি আমাদের শস্য ঘাটতির অনেকটাই সুরা হয়। সাঁওতালদের মুখে শুনেছি ইঁদুরের মাংস অতি সুস্বাদু। আমি অবিশ্বাস করিনি, যদিও সভ্য সমাজে আজও ইঁদুরের মাংস চালু হলো না। সাহেবদের একবার কোনো ক্রমে ধরিয়ে দিতে পারলে হয়। আমি ইঁদুরের মাংস এখনও চেখে দেখিনি, কিন্তু ব্যাঙ খেয়েছি। সাহেবদের মধ্যে এখন ব্যাঙ খাওয়ার হুজুর বেড়েছে বলে আমাদের গ্রাম দেশ থেকে ব্যাঙ প্রায় উজাড় হতে বসেছে। আর একটি প্রাণী মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ, প্রায় প্রত্যেক মানুষেরই শয়নঘরে স্থান পায়। সেই টিকটিকির সঙ্গে মানুষের আজও কোনো বোঝাপড়া হলো না। মানুষ তাদের থাকতে দিয়েছে বটে, কিন্তু কোনো টিকটিকি মানুষের পোষ মানে না। পাখিদের মধ্যে কাক, শালিক, চড়ুই ছাড়াও আরও কয়েকটি পাখি থাকে আশেপাশে, যেমন পায়রা। পায়রা একটু উদাসীন জাতের পাখি, কারুর সাথে পাশে থাকে না। পায়রার চোখের দৃষ্টি সবসময় বিস্ময়পূর্ণ, সেই জন্যই বোধহয় এই পাখিটা এত সুন্দর। গোলা পায়রাগুলো বাসা বাঁধে মানুষের বাড়িতে, কিন্তু আর কোনো ব্যাপারেই মানুষের উপর নির্ভরশীল নয়। মানুষের উপর তাদের এই বিশ্বাস কোথা থেকে এলো কে জানে। ভাগ্যিস মুরগির মতন পায়রার মাংস খাওয়ার চল হয়নি, যদিও পায়রার মাংস মোটেই অখাদ্য নয় কাকের মতো। কলকাতার মতন শহরেও আরও কয়েকটি পাখি থাকে আমাদের কাছাকাছি। আমাদের বাড়ির সামনে শুকনো খটখটে মাঠে রোজই কয়েকটা সাদা রঙের বক এসে বসে, যদিও ওদের জলের ধারেই থাকার কথা। ডালহৌসি স্কোয়ারে বা ময়দানে দেখেছি ঝাঁকঝাঁক টিয়া পাখি। আকাশের দিকে যে কোনো সময় তাকালেই দেখতে পাই চিল। কখনো কখনো তারা ছাদের আলছেতে এসেও বসে। পশু জগতে যেমন ঘোড়ার, তেমনি পাখি জগতে চিলের মতন এমন নিখুঁত স্বাস্থ্যবান শরীর আর কারণে।
সিলেট থেকেও বড় পাখি শকুন, কিন্তু কীরকম যেন হেলবেলে চেহারা, দেখলে ঘেন্না করে। শকুন আর হাড়গিলে একই পাখি কিনা আমি জানি না। কলকাতা পুরসভায় প্রতীকী চিহ্ন আছে হাড়গিলে। শহর পরিষ্কার রাখার ব্যাপারে ওদের দানের স্বীকৃতি।